প্রায় স্বতঃস্ফূর্তভাবে এখানে জমায়েত হয়ে এই বিক্ষোভে যে অংশগ্রহণ করছেন তার প্রেক্ষাপট কি আমি বিস্তৃত পরিসরে বলতে চাইছি না। আমরা আজকে দুপুর 2:10 আগে লেকচামনি বাজারে যাই। যাদের দোকান ভেঙেছে, শুধু দোকান ভাঙেনি, সামগ্রী যা ছিল তাও লুটপাট করে নিয়ে গেছে। সবাই যে সেখানে উপস্থিত ছিলেন ঘটনা না, কারণ এই সময় আমরা যাব তাদের জানারও কথা না। আর মাইক বাজিয়ে জানান দিয়ে প্রচারের ফুলঝুরি ছড়াবার জন্য সেখানে আমরা যাইনি। প্রকৃত অর্থে কি ঘটেছে তা দেখবার জন্য, আর যারা এই ঘটনায় বিপর্যস্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের মুখ থেকে সমস্ত বিষয় জানবার জন্যই আমাদের যাওয়া। কিন্তু তারপরেও আমরা গিয়ে দেখলাম প্রচুর মানুষ, বাজারের মানুষ, পার্শ্ববর্তী এলাকার মানুষ, যারা এই ঘটনাকে সমর্থন করতে পারছেন না, তারাও সেখানে সমবেত হয়েছে। গোটা এলাকাটি আমরা ঘুরে ঘুরে দেখবার চেষ্টা করেছি এবং যা দেখা গেছে কয়েক শত, এগুলো স্থায়ী দোকান একটাও ছিল না। স্বল্প সময়ে অনেকটা বাঁচাইয়ের মতো, অনেকে হয়তো বাঁচাইও নাই, উপরে একটা ছাউনি দিয়ে তারা পরদিন প্রভাতে যে সামগ্রী বিক্রি করবেন, আগের দিন হয়তো বিক্রি সবটা করে যেতে পারেননি। অবিকৃত যা ছিল তা সেখানে রেখে ঢেকে তারা চলে যান। এগুলো সমস্ত ভেঙে তছনছ করে লুটপাট করে নিয়ে যায়। তাহলে জানতে চাই, এই যে ঘটনা ঘটলো, আপনারা কি আগে জানতেন? যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে তাদের মধ্যে একজন মহিলা খুব সাহসী, স্পষ্টভাষী, তিনি যেটা বলবার চেষ্টা করেছেন যে আমাদেরকে কাগজে পত্রে কোনো নোটিশ দেওয়া হয়নি। এর আগেও কয়েকদিন আগে একবার মাইক বাজিয়ে বলা হয়েছে এই এলাকা থেকে আমাদের উঠে যেতে হবে এবং আমরা যদি নিজেরা স্বতঃপ্রণোদিতভাবে উঠে যাওয়ার চেষ্টা না করি আমাদের তুলে দেওয়ার ব্যবস্থা হবে। এটা শোনার পর আমরা এই লেকচামনি বাজারের ব্যবসায়ী যারা, তাদের একটি প্রতিনিধি দল, এটা কোনো কমিটি না, তারা এখানে এসে কমিশনার আগরতলা পৌর নিগমে তার সাথে সাক্ষাৎ করেন। তার কাছে জানতে চান যে এই যে মাইকের প্রচারের মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের ছাড়তে হবে, না হলে তুলে দেওয়া হবে, আমরা যাবো কোথায়? কেন আমাদের ছাড়তে হবে, কেন তুলে দেওয়া হবে? প্রকল্পটা কি? কি এরকম ভালো কাজ আপনারা করতে যাচ্ছেন যেটা করার জন্য আমাদের এখানে থাকলে অসুবিধা হয়? আর আমাদের যদি যেতেই হয়, আমাদের তো আর কোনো বিকল্প নেই। আমরা তো কেউ কোটি কোটি টাকার মালিক না, লক্ষ লক্ষ টাকার মালিক না। বাড়িঘর যা আছে বন্ধক দিয়ে, ধার নিয়ে, সোনাদানা বন্ধক দিয়ে ধার নিয়ে কোনো মতে এই দোকানটা চালাবার চেষ্টা করি। এমনকি বাকিতেও বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে মাল এনে বিক্রি করে ধার পরিশোধ করার চেষ্টা করি। এই যদি আমরা এখন বন্ধ করে ফেলি, তুলে নিতে বাধ্য হই, আমাদের পরিবারগুলো চলবে কি করে? আমাদের প্রত্যেকের ঘরে ছেলে আছে, মেয়ে আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদের মুখের দিকে আমরা তাকিয়ে আছি। তাদের পড়া লেখা আমরা চালাবো কি করে? তাদের মুখের গাছ যদি এইভাবে কেড়ে নেওয়া হয়, তারা বাঁচবে কি করে? বাড়িতে অসুস্থ মানুষ আছেন, তাদের জন্য ওষুধ কিনতে হয়, শত শত টাকা প্রায় প্রতিদিন খরচ করতে হয়। এই দোকানটা যদি বন্ধ হয়ে যায়, বেচা বিক্রি যদি করতে না পারি, ওষুধ কিনবার পয়সাটা আমরা কোথায় পাবো? কমিশনার, আমরা যা শুনছিলাম প্রতিনিধিদের কাছ থেকে, কমিশনার ব্যক্তিগতভাবে অমানবিক কোনো আচরণ করার চেষ্টা করেন। তিনি তাদের বক্তব্য শুনেছেন এবং বলেছেন আমরা দেখি বিকল্প কি ব্যবস্থা করা যায়
আপনাদেরকে সাহায্য করা যায়। একজন প্রশাসক এর বাইরে তার পক্ষে বলা সম্ভবত কিছু সুযোগ ছিল না। তারা ভেবেছিলেন নিশ্চয়ই আমাদের এই কথা শোনার পর আমাদেরকে আগাম কিছু না জানিয়ে বিকল্প কিছু ব্যবস্থা না করে এখান থেকে আমাদের তুলে দেওয়ার ব্যবস্থা হয়তো এই পুরো পরিষদ করবে না, আমরা হয়তো নিশ্চয়ই একটা বিকল্পের সন্ধান পাব। এরকম পরিস্থিতিতে শিবরাত্রির আগের দিন পরশু দিন তারা মাইক বাজাতে শুরু করলো এবং এটা কালকেও চলল। যারা মাইক বাজাচ্ছে তাদের জিজ্ঞেস করলে তারা বলছে আমাদের এই কথাগুলো বলতে বলেছে, আমরা তো এর বাইরে কিছু জানি না, এগুলোই আমাদের বলতে হবে। অর্থাৎ এগুলো বলার জন্যই তাদের পয়সা, এগুলো বলার জন্যই মাইক ভাড়া, এগুলো বলার জন্যই এই মাইকের ভাড়া তারা পাবে, এর বাইরে তাদের কিছু বলার নেই। তারপর মধ্যরাত্রিতে গতকাল কেউ বলছেন 12:30, কেউ বলছেন 1টা, কেউ বলছেন 3টার আগে হইচই শুরু হয়েছে বাজারে এবং বাড়িঘর থেকে মানুষ জেগে উঠেছেন। বিশেষ করে দোকানি যারা, তাদের কারুর কারুর বাড়ি থেকে বলছে আপনাদের দোকানপাট সমস্ত ভেঙে তছনছ করে দিচ্ছে। তারা ছুটে ছুটে আসতে শুরু করেন। যারা ভাঙছে দুদিক থেকে, তাদের কাছে তারা জানতে চান কে আপনাদের পাঠিয়েছে, কেন এগুলো করছেন। বলে আমাদের পাঠানো হয়েছে পুরো পরিষদের তরফ থেকে, আমাদের এখানে বলা হয়েছে এগুলো ভাঙতে হবে। কেন ভাঙছে, বিকল্প কি, তা তো আমরা কিছু বলতে পারবো না, আমাদের কাছে কেন জিজ্ঞেস করছেন। কাজে কোনো জবাব না দিয়ে এরা এই ভাঙনের খেলায় মেতে উঠেছিলেন। এবং তার সাথে আজকে যখন আমরা গেলাম তাদের মুখ থেকে শুনলাম শুধু ভেঙেই তারা ক্ষান্ত হয়নি, তাদের সঙ্গে আরো লোক জড়ো হয়েছিল। এরা এই দোকানপাটে যাই সামগ্রী ছিল সেগুলো লুটপাট করে তারা নিয়ে যায়। এখন বিকল্প কিছু নেই। আমরা শুনলাম আমরা যাওয়ার আগে এই পুর পরিষদের চেয়ারপারসন, যিনি বর্তমানে বিধায়কও, কিভাবে বিধায়ক হয়েছেন সে আপনারা জানেন, আর চেয়ারপারসনই কিভাবে হয়েছেন রতন দাসের কাছ থেকে শুনেছেন। আমি এই কথাগুলো বলে আপনাদেরকে ভারাক্রান্ত করতে আমি চাইছি না। তো ভদ্রলোক গেছেন, ভালোই তো করেছেন। তো জিজ্ঞেস করলাম কি বলেছেন, আপনারা থেকে কি বলেছেন। আমি আপনাদের কাছে যে বিষয়গুলি বললাম এগুলো তাদের বক্তব্য। তারা বললেন যে এই কথাগুলোই উনার কাছে আমরা তুলে ধরেছি এবং তিনি বলছেন দেখছি 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 কি করা যায়। তো তারা বলছেন আপনি দেখবেন কি করবেন, তার জন্য আমাদের তো এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। যতক্ষণ বিকল্প কিছু ব্যবস্থা না করছেন, আমাদের যে দোকানপাটগুলি ভেঙে গুড়িয়ে দিয়েছেন, আমরা কিন্তু কালকে সকাল থেকে এখানেই মাথার উপর কিছু ছাউনি না দিয়েও এখানে আবার নতুন করে দোকান সাজিয়ে বসবো, জিনিসপত্র আমরা বিক্রি করব। আমাদের তুলবার চেষ্টা করলেও আপনারা পারবেন না, কারণ আমাদের বাঁচতে হবে। ক্ষুধার অন্ন চাই, বাচ্চার মুখে খাবার চাই, অসুস্থ রোগী মা বাবা তাদের ওষুধের ব্যবস্থা করতে হবে। যখন বিকল্প করবেন এবং আমরা যখন বুঝবো এটা প্রকৃত ঠিক যথার্থ বিকল্প, পরিবার নিয়ে বেঁচে পড়তে থাকার মতো, নিশ্চয়ই সেখানে আমরা যাব। আমরা অন্যভাবে তো সরকারকে বিব্রত করব না। তো আমরা জানতে চাইলাম এটা শোনার পর আপনাদের এই চেয়ারপারসন কি বললেন। তিনি বললেন দেখছি দেখছি, এর বাইরে কিছু কথা তিনি বলেননি। তো আপনারা তো দেখলেন ওখানেই তাদের কথা শোনার পর আমরা বলেছিলাম সদর মহকুমার সেক্রেটারিকে আপনাদের আর কিছু কর্মসূচি আছে কিনা, তিনি সেখানেই ঘোষণা করেছেন বিকেল 4টায় আমরা কর্পোরেশনের সামনে যাব, বিক্ষোভ দেখাবো। সেখান থেকে একটা প্রতিনিধি দল আমরা চেয়ারপারসন এবং অন্যান্য দায়িত্বশীল যারা, তাদের সাথে কথা বলে এই সমস্যার সমাধানের জন্য আমাদের দাবি আমরা তুলে ধরবো। তো এখানে এসে দেখা গেল দরজা বন্ধ। পুলিশ পল্টন যারা আছেন তারা তো আদেশের দাস, তাদের যেভাবে নির্দেশ দেবে সেই নির্দেশ তাদের পালন করতে হবে। তারা তো স্বেচ্ছায় এখানে আসেনি, কাজে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের কোনো ক্ষোভও নাই, বিক্ষোভও নাই। তো এই যে ঘটনাটা ঘটলো, কয়েকশো দোকানপাট, বড় দোকানে একজন নয়, ছোট ছোট দোকানদার, আমি আগেই উল্লেখ করেছি। এই ঘটনা রাজনৈতিক যারা নেতৃত্ব, তাদের দিক থেকে যদি তারা নির্দেশিত না হন, আগরতলা পুর পরিষদ তারা স্বতঃপ্রণোদিত হয়ে
এই সিদ্ধান্ত নিয়ে এই বুলডোজার চালিয়ে দেবেন, মানুষের বুকের গ্রাস হরণ করবেন, এই দুঃসাহস তাদের নেই। কাজে আমরা বুঝতে পারছি সিদ্ধান্তটা কোথাকার, কিন্তু আমরা জানতে চাইছি কেন এটা করলেন। ওখানে শুনলাম যে ভদ্রমহিলা কথা বলছেন, তার পাশে এক বন্ধু বলছে তারা নাকি এখানে সার্কুলার রুট করবেন। ঠিক আছে, সার্কুলার রুট যদি করতে চান এটা নিয়ে তো আপত্তির কিছু নেই। এই লোকগুলোর ব্যবস্থাটা কি বলে, এগুলি নিয়ে তো কোনো উত্তর আমরা পাইনি। আপনাদের জানার জন্য বলছি, ওখানে দাঁড়িয়ে আমরা বলে এসেছি বামফ্রন্ট সরকার এই ত্রিপুরাতে ৩৪ বছর সরকার চালিয়েছে, শেষে এক নাগারে 25 বছর সরকার চালিয়েছে। নতুন বাজার, নতুন দোকান, নতুন স্কুল, নতুন হাসপাতাল, নতুন কলেজ, রাস্তাঘাট সবই তো করেছে এই সরকার। এই যে 7 বছরের সরকার, এরা উন্নয়নমূলক কোনো কাজ করেছে দৃষ্টান্ত স্থাপন করার মতো তারা দেখাতে পারবে, আমরা সেগুলিতে যাচ্ছি না। কিন্তু কোন জায়গায় এভাবে মানুষকে উন্নয়নের কথা বলে উচ্ছেদ করে রাস্তায় ছুঁড়ে ফেলে তাদের মুখের গ্রাস হরণ করে বিকল্পের কোনো ব্যবস্থা না করে বামফ্রন্ট সরকার এই ধরনের কোনো পদক্ষেপ তাদের এই 25 বছরের শাসনে, এর আগে এক নাগারে 10 বছর, সবটা একসাথে যোগ করলে পর 34 থেকে 35 বছর এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এই জায়গাটা হচ্ছে বামফ্রন্ট সরকারের সঙ্গে বিজেপি সরকারের মৌলিক চরিত্রগত পার্থক্য। এই কারণেই বলছি এরা অমানবিক। আপনাদের জানার জন্য বলছি, যাদেরকে সরিয়ে কোনো জায়গায় উন্নয়নমূলক কাজ করতে হবে, বিকল্পের ব্যবস্থা না করা পর্যন্ত সেখান থেকে তাদেরকে বামফ্রন্ট সরকার সরায়নি। যেখানে বিকল্প কাজটা শুরু করার জন্য একটু সময় লাগবে, হয়তো এখানেই করতে হবে, তাদের রাখা যাচ্ছে না, এখান থেকে তাদের সরিয়ে সাময়িকের জন্য বিকল্পের ব্যবস্থা করে তারপর সেখানে বিকল্প সংস্থানের কাজ শুরু করেছে। এই একটার পর একটা দৃষ্টান্ত দিয়ে সময় নেওয়া যাবে, আমি শুধু উল্লেখ করলাম। কেউ বলতে পারবে এই জায়গায় এই যে আপনার লেকচৌড়ি বাজার, এটা নিয়েও বামফ্রন্ট সরকারের সময় চিন্তা ছিল। এখানে যে কাটা খাল অল্প বৃষ্টিতেই এটা ভরে যায়, জলোচ্ছ্বাস হয়, সেখানে ফ্লাডের পরিস্থিতি তৈরি করে। যতই বাংলাদেশের বর্ডারের দিকে এই খালটা গেছে, তার পাশে যে সমস্ত বাড়ি ঘর এবং কৃষিজ জমি সেগুলি ভেসে নষ্ট হয়ে যায়। মানুষ সেখানে 7 দিন, 10 দিন, 15 দিন হয় জলের তলায় থাকেন, না হয় বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় যেতে বাধ্য হন সরকার যখন তাদের সাময়িক থাকবার বিকল্প ব্যবস্থা করে। এই পরিস্থিতিতে বামফ্রন্ট সরকার একটা সময়ে পরিকল্পনা নিয়েছিলেন, তার 2018-র আগে সম্ভবত 15 কি 16-17 সময়ে। সেটা কি, যে এই যে আপনার কাটা খাল এটাকে গভীর করতে হবে আর একটু প্রশস্ত করতে হবে, যাতে আধা ঘন্টা 1 ঘন্টার বৃষ্টিতেই এটা মানে জল ছড়িয়ে পড়ে সেখানে বন্যার মতো পরিবেশ তৈরি করতে না পারে। কাজে এটাকে ছড়াতে হবে, আরো গভীর করতে হবে, যাতে বেশি জল এই খালটা ধারণ করতে পারে। এবং যেতে যেতে বাংলাদেশের বর্ডারের কাছে আমরা গেছি এবং সেখানে গিয়ে বাংলাদেশের ভেতরে এই খাল দিয়ে জল যাওয়ার ক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি হয়, এরকম 3-4টা জায়গা আমরা আইডেন্টিফাই করি। আমাদের তৎকালীন মুখ্য সচিব, পূর্ত দপ্তরের যিনি মানে ইঞ্জিনিয়ার ইন চিফ, আগরতলা পৌর পরিষদের নেতৃত্ব, তাদের সবাইকে নিয়ে আমরা ঘুরে ঘুরে এই জায়গাগুলি দেখার চেষ্টা করেছি। সেই জায়গাগুলো কি করে খোলা যায় তার ব্যবস্থা আমরা করবার জন্য পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত আমরা নেই। তারপর এই বাংলাদেশের বর্ডারের পাশাপাশি যে বাড়িঘরগুলো আছে, গরিব মানুষ দিন আনে দিন খায়, কয়েকশো বাড়ি, তাদেরকে ডেকে সরকারের তরফ থেকে এই আগরতলা পৌর পরিষদের তৎকালীন যে নেতৃত্ব তাদেরকে একসাথে নিয়ে কথাবার্তা হয় এবং তাদেরকে যখন বলা হয় যে আমরা এই খালটা বড় করব, গভীর করব, সময় লাগবে, আপনাদের একটু অসুবিধা হবে, আপনাদের বাড়িঘর এখানে থাকবে না, বিকল্প আমরা জায়গা দেব, নতুন করে বাড়িঘর আমরা তৈরি করব, আপনাদের সহযোগিতা চাই। তারা বলছে আমরা সর্বপ্রযত্নে সরকারের এই গঠনমূলক যে উদ্যোগ তাকে সমর্থন করে
এই সরকার যা পদক্ষেপ নেবে তাকে আমরা সাহায্য করব। এবং এই লেকচমারি যে বাজার, এই বাজারে যাদের ঘরগুলো দোকানগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দিল, তাদের মধ্যে একটা অংশ আছেন একটা সময়ে উপজাতি অংশের মানুষ গ্রাম থেকে আসতেন, একেবারে তাজা আপনার মাঠের ফসল, তরি তরকারি, কেউ কেউ মাছ ইত্যাদি নিয়ে আসতেন সকালবেলা। এবং বিশেষ করে সরকারি কর্মচারী যারা 8টা 9টার মধ্যে বাজার করেন, এই সেখানে তাজা তরি তরকারি পাওয়ার মানে আশায় দল বেঁধে সেখানে যেতেন। এবং সেখানকার সেই সময়ে ব্যবসায়ীদের মধ্যে অধিকাংশ ছিলেন ওই যে রাস্তাটার উপর বসে জিনিসপত্র বিক্রি করেন, অধিকাংশ ছিলেন উপজাতি অংশের মানুষ। আপনারা জানেন এই বাজারটাকে নষ্ট করার জন্য আনন্দমার্গ আমরা বাঙালি, তারা সেখানে বোমা ফেলে মানুষকে আহত করে এই বাজারটাকে নষ্ট করবার জন্য, বিশেষ করে উপজাতিরা যাতে সেখানে আসতে না পারে তার জন্য তারা চক্রান্ত করেছিল, তাকে আমরা মোকাবেলা করেছি। কিন্তু সেখানে আমরা এই বাজারটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলি। পুরনো বাজার প্রায় 30-35 বছর হয়েছে, দোকান বাড়ছে, প্রচুর দোকান হয়ে গেছে। দোকানিদের সাথে আমরা কথা বললাম যে আপনাদের একটু অসুবিধা হবে, অন্যান্য বাজারের মতো এই বাজারটাও 2তলা 3তলা বাড়ি তৈরি করে আপনাদের বাজারটা যাতে একটা সুশৃঙ্খল বাজার হয় তার জন্য আমরা কর্মসূচি হাতে নিতে চাই, কিন্তু আপনাদের সহযোগিতা করতে হবে। তৎকালীন এই বাজারের যে কমিটি তারা বলছেন দুহাত তুলে নিশ্চয়ই আমরা সাহায্য করব, কিন্তু এই বাড়িঘর তৈরি করার জন্য আমরা তো পয়সা দিতে পারবো না। আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে আপনাদের 1 পয়সাও দিতে হবে না, সমস্ত দায়িত্ব বামফ্রন্ট সরকার নেবে এবং আগরতলা পুর পরিষদ নেবে। শুধু এটা বাড়ি তৈরি করতে গিয়ে যে সময়টা লাগবে, সবাইকে একসাথে ছাড়তে হবে না, ধীরে ধীরে ছাড়বেন, আবার তৈরি হবে, আস্তে আস্তে ঢুকতে আরম্ভ করবেন। এই যে অসুবিধাটা এটা কিন্তু আপনাদের মানিয়ে নিতে হবে। তারা সঙ্গে সঙ্গে বলেছেন আমরা সহযোগিতা করব। আর ছোট ছোট দোকান আজকে যাদের কয়েক শত তুলে দিল তাদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি। এই যে খালটা প্রশস্ত করব, গভীর করব, বেশি জল যাতে ধরতে পারে তার ব্যবস্থা করব। এরপর তার পাশের জায়গাটা আমরা ডেভেলপ করব, পাকা করব, সিঁড়ির মতো করব, করে এখানে যে দোকানপাট তখনকার যে হিসেব প্রায় 250 থেকে 300 350, আমাদের ধারণা ছিল এক সময় বাড়তে বাড়তে 500 600 700 হতে পারে। তাদেরকে এইভাবে রাস্তার উপর বসিয়ে রেখে অনিশ্চয়তার মধ্যে না ঠেলে দিয়ে ওখান থেকে এনে এখানে স্থায়ীভাবে বসে যাতে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে, কোনো অসুবিধা না হয়। যখন তখন যে কেউ এসে যাতে তাদেরকে তুলে দেওয়ার হুমকি দিতে না পারে, একটা নিশ্চয়তা নিয়ে তারা যাতে সেখানে দোকানপাট করে পরিবার প্রতিপালন করতে পারেন। গ্রাম থেকে যারা আছেন অথবা শহরে লেকচরে যারা ওখানে দোকানদারি করছেন তাদের সবার জন্য এই ব্যবস্থা আমরা করব। ওই বাজারে পুরনো যারা তাদের যদি জিজ্ঞেস করেন যে কথাগুলো আপনাদের সামনে বলছি, দেখবেন এই কথাগুলো তারা বলবেন যে হ্যাঁ আমাদের সাথে এই আলোচনা হয়েছে। এগুলো কল্পনা না, তো বামফ্রন্ট সরকার তারাই তো সিদ্ধান্ত নিয়েছিল। তো আপনারা এই ব্যবসায়ীদের সঙ্গে কোনো কথা বললেন না, আলোচনা করলেন না, হঠাৎ করে সেখানে বুলডোজার লাগিয়ে দিলেন, শত শত দোকান মাটির সাথে মিশিয়ে দিলেন। পরিবারগুলো কি করে চলবে? আজকে যে সারাদিন বন্ধ, তাদের বাড়ির লোকজনের মুখে কি খাবার তুলে যাবেন? 3জন 4জন চোখের জল ফেলতে ফেলতে বলছে আজকে তো আমার ঘরে কোনো খাবার নেই। এই যে পরিস্থিতি, কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে একটা সরকার কতটা অমানবিক হলে পর এরকম পদক্ষেপ নিতে পারে। তো তাদের তো উচিত ছিল আজকে যখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এখানে আসলো তাদের প্রতিনিধিদের সঙ্গে তো কথা বলতে পারতেন। তারা তো ওখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অফিস ঘর তুলবার জায়গার দাবি জানাবার জন্য আপনাদের কাছে আসেনি, ওই ব্যবসায়ীদের জন্য কথা বলতে এসছে। তো ভয় পাওয়ার কি আছে? এখানে 3জন 4জন 5জনকে নিয়ে তাদের মেমোরেন্ডাম হাতে নিয়ে আজকে যদি কথা বলতে না পারেন তাহলে একটু সময় দিতে পারতেন, যে আমাদের একটু সময় দিন, আমরা একটু কথাবার্তা বলি। কেন এগুলো করছে না? তার থেকে তো বোঝা যাচ্ছে যে আপনাদের মধ্যে একটা দুর্ঘটনা কাজ করছে, না হলে তো এরকম ঘটনা হতে পারে না। কাজে সেদিক থেকে যেটা বলছি এটা একেবারেই অমানবিক এবং গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ তাদের জীবনের সমস্যার সমাধান সুরাহা করবার জন্য তাদের কোনো ভাবনা চিন্তা নাই। এরা এদের বুকে পিঠে আঘাত করতেই অভ্যস্ত। কাজে এরকম একটা পরিস্থিতি তো এইভাবে চলতে পারে না। আপনাদের কাছেও যেটা বলবো, যদি মনে করেন আমরা আজকে আসলাম
প্রতিবাদ করলাম, একটু খুব ক্ষুব্ধ বিক্ষুব্ধ কণ্ঠে আমাদের নেতৃত্বের বক্তব্য শুনলাম, আমাদের দায়িত্ব শেষ, তাহলে কিন্তু ভুল করবেন না। আমাদের দায়িত্ব শেষ না। আমাদের প্রতিনিধিরা এখানে আসবেন, মেমোরেন্ডাম নিয়ে কথা বলবেন। আমরা আজকের দিনে বিশেষ করে যে দুটা তিনটা বিষয় বলতে চাইছি। তারা দোকানপাট ভাঙলেন, লুট করে নিয়ে গেলেন। ইমিডিয়েটলি এই প্রত্যেকটা ব্যবসায়ীকে নামধাম ঠিকানা সংগ্রহ করে তাদেরকে আর্থিক সাহায্য করা দরকার, না হলে তাদের ঘরের মানুষ তো অভুক্ত থাকবেন। ইমিডিয়েটলি তাদেরকে আর্থিক সাহায্যের ব্যবস্থা করুন। দ্বিতীয়ত, বিকল্পের ব্যবস্থা করতে সময় লাগবে। আমরা জানি রাতারাতি বললেই তো একটা ঘর বাড়ি বানিয়ে দেওয়া যায় না। আপনারা কোথায় বিকল্পের ব্যবস্থা করবেন, সেটা প্রকৃত একটা ব্যবসা বাণিজ্যের জায়গা কিনা এটা দেখতে হবে। আপনারা আপনাদের খুশি মতো যে কোনো জায়গায় নিয়ে গেলেন, ওখানে বেচা বিক্রি করার কোনো ব্যবস্থাই থাকলো না, তাদের ঠেলে দিলেন, তাদের জিনিসপত্রকে কিনবে, তাহলে তাদের চলবে কি করে? এরকম যে কোনো জায়গায় করলে তো চলবে না। একটা বাস্তব ধর্মী দৃষ্টি নিয়ে সেরকম একটা জায়গা বাছাই করে তারপরে কাজটা শুরু করতে হবে। ইত্যবসরে এদেরকে ওই ব্যবসায়ীরা যা বলছিলেন তাদের কথাই বলছি, আমাদের কথা না। শুনে আমার মনে হয়েছিল সঠিক বলছেন, তারা কালকে থেকে এখানে বসবেন। যাবেন কোথায়? মাথার উপর স্থায়ী কোনো তারা সেখানে কিছু তুলবার চেষ্টা করবেন, অস্থায়ী কিন্তু দোকান নিয়ে বসবেন, বিক্রি করবেন এবং বিক্রির পর জিনিসপত্র গুটিয়ে নিয়ে চলে যাবেন। এটা তাদেরকে অনুমোদন দিতে হবে, নাহলে তারা বাঁচবে কি করে, যাবে কোথায়? আর তা না হলে তো তারা দল বেঁধে আপনাদের অফিসে এসে এখানে বসবেন ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে, যে আপনারা কিছুই করতে দিচ্ছেন না, তাদের খাবারের ব্যবস্থা করুন। তাদের খাবারের ব্যবস্থা না করে আপনারা কি করে অফিস চালাবেন? কাজেই আমরা এই জায়গায় তাদের যেতে বাধ্য করবেন না। তাই যেটা বলছি, তাদেরকে কালকে সেই জায়গাতে ছোটখাটো পরিসরের মধ্যে যাতে অস্থায়ীভাবে এই দোকানটা খুলে কিছু বিক্রি বাট্টার মধ্য দিয়ে পরিবারটাকে রক্ষণাবেক্ষণ করতে পারেন, তার ব্যবস্থা করতে হবে। এবং আপনাদের কথার উপর বিশ্বাস রেখে বিকল্পের ব্যবস্থা করবেন, সেটাতে আপনাদের সাহায্য করবেন, এই মানসিকতা নিয়েই তারা এই কাজটা করবেন। এটা তো আপনাদের করতে হবে। আপনাদের কাছে যেটা আবেদন করবো, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্ব কর্মী সংগঠকদের কাছে যেটা আবেদন করব, আপনাদের যতক্ষণ পর্যন্ত সরকার এই বিকল্প ব্যবস্থাগুলি ঠিকভাবে না করছে, ততক্ষণ এই আন্দোলন কিন্তু জারি রাখতে হবে। ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ সম্পর্ক রাখতে হবে, তাদের বিপদে তাদের পাশে আপনারা আজকে ছুটে গেছেন, এখানে বিক্ষোভ দেখিয়েছেন, আপনাদের অভিনন্দন জানাচ্ছি। কিন্তু এতেই দায়িত্ব শেষ না, তাদের পাশে যতক্ষণ স্থায়ী সমাধান না হচ্ছে আপনাদের কিন্তু থাকতে হবে, ঘুষ দিতে হবে, যতটা সম্ভব তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করতে হবে। এই অবস্থান যদি আমরা নিতে না পারি, তাহলে পরে কিন্তু এটা আমরা সরকারটাকে অমানবিক বলছি, আমরা কিন্তু সেদিক থেকে কিন্তু প্রকৃত অর্থে মানবিক দায়িত্ব পালন করতে পারলাম না। এটা মাথায় রেখে সামনের দিনে এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। এবং এই সরকারের কাছে, নগর যে পরিষদ, তাদের কাছে আমরা বলতে চাইছি, আর এগোবার চেষ্টা করবেন না, এভাবে দোকানপাট ভাঙবার চেষ্টা করবেন না, বোলবাজার লাগাবেন না, মানুষকে তার নিজের বাড়িঘর থেকে উচ্ছেদ করবেন না, এটা বন্ধ করুন। যদি মনে করেন সংখ্যার জোরে, পুলিশ পল্টনের জোরে সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে যা খুশি তা করবেন, দিনকে রাত, রাতকে দিন করবেন, এই কিন্তু বেশি দিন চলে না। আপনারা নিজেরা জানেন মানুষের সমর্থন আপনাদের পেছনে নেই। এই যে 2023-এর যে ভোট, কটা ভোট পেয়েছেন? 20-22টার বেশি ভোট পাননি। জালিয়াতি করে, প্রহসন করে, যার ভোট তাকে ভোট দিতে না দিয়ে আপনারা 39টা ভোট পেয়েছেন। প্রকৃত অর্থ আপনাদের ভোট 20 থেকে 22-এর বেশি না। কাজেই এই জায়গায় এই যে তীব্রমথা, এরা প্রতারণা করেছে বিশেষ করে উপজাতি অংশের মানুষের সাথে, আপনাদের সাথে গোপন ষড়যন্ত্রের মাধ্যমে। তারা যদি ভোট নষ্ট না করতো, এরপরেও কিন্তু আপনারা সরকার আসতে পারেন না। কাজেই এদেরও পায়ের তলার মাটি খসতে শুরু করেছে। উপজাতি অংশের মানুষ যাদেরকে বিভ্রান্ত করেছিলেন, তাদের সঙ্গ ছাড়তে শুরু করেছেন। কাজেই এদের অস্তিত্বও কিন্তু বিপন্ন। কাজেই যতই আপনারা একে অপরের সাথে গলাগলি করে, আলিঙ্গন করে এভাবে অনাচার এবং ফ্যাসিস্টসুলভ
পদ্ধতি নিয়ে সরকারের টিকে থেকে যা খুশি তা করবেন ভাবেন, এটা কিন্তু মানুষ মেনে নেবে না। এই ফ্যাসিস্ট ছিল আচরণ বন্ধ করুন, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্যা পীড়িত মানুষের পাশে দাঁড়ান। সব সমস্যার সমাধান একসাথে করা যাবে না, এটা আমরাও বুঝি, কিন্তু সমস্যার নিরিখে অতি প্রয়োজনীয় জরুরি যে বিষয়গুলো সেগুলো ধরে ধরে সোজা সমাধান করার চেষ্টা করুন। তা যদি না করেন, আক্রমণাত্মক দৃষ্টি নিয়ে ফ্যাসিস্ট সুলভ ভাবনা নিয়ে যেটা করলেন গতকালকে, এই ধারায় যদি অব্যাহত থাকার চেষ্টা করেন, তাহলে মানুষ কিন্তু আপনাদের রেয়াত দেবে না। আপনাদেরকে ছুঁড়ে ফেলবার জন্য ঘরে ঘরে মানুষ কিন্তু প্রস্তুতি নিতে শুরু করছেন। প্রকাশ্যে কিছু না বললেও মানুষের মধ্যে ক্ষোভ, জ্বালা, যন্ত্রণা এগুলি কিন্তু আস্তে আস্তে জমছে, ধুমায়িত হচ্ছে, এবং তার বহিঃপ্রকাশ কখন কিভাবে ঘটবে এটা আপনাদের অজ্ঞাতে দেখবেন এমনভাবে ঘটবে, তখন বিশ্বাস প্রকাশ করেও কিন্তু নিজের পায়ের তলার মাটি ধরে রাখতে পারবেন না, অস্তিত্ব রক্ষা করতে পারবেন না। কাজেই এরকম পরিস্থিতির দিকে ত্রিপুরাকে ঠেলে দেবেন না। সংবিধান ফেরাবার চেষ্টা করুন, ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করুন। এই আবেদন এই সরকারের কাছে জানিয়ে এবং আপনাদের কাছে এদের উপর চাপ অব্যাহত রাখার জন্য, এই আন্দোলনের ধারা অব্যাহত রাখার জন্য কথা বলে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার দেবেন।